হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে আর সেই সাথে সুন্দর একটি কমেন্টস করে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো সকাল সকাল উঠে সবার জন্য এই যে ব্রেকফাস্ট বানিয়ে এরপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। আর আমি সব সময় যে কোনো কিছু আগের দিন রেডি করে রাখতে বা ভাবতে খুব পছন্দ করি। কেননা দেখা যায় যে আগের দিন যদি সব কিছু একটা প্রি প্ল্যানিং করা যায় তাহলে দেখা যায় যে পরদিন আর কোনো কাজে সেরকমের কোনো সমস্যা হয় না। ওই জন্য আমি সব সময় কি রান্না বান্না করব বা সকালে উঠে কি বানাবো, দুপুরে কি লাঞ্চ তৈরি করব, সব কিছুই রাতে একদম চিন্তা ভাবনা করে রাখি। তাহলে দেখা যায় যে সকালবেলা উঠে আমার ভাবতে ভাবতেও ওই রকমের আর কি টাইমটা লাগে না, তাড়াতাড়ি আর কি উঠে শুধুমাত্র এই কাজটা করে নিই। আর যদি রাতের বেলা মাঝে মধ্যে দেখা যায় দুই একদিন ভাবি না যে কি রান্না করব, তখন দেখা যায় যে ওই দিন সকালবেলা উঠে আমি একদম পুরো হিমশিম খেয়ে যাই যে কি রান্না করব না। তো এই জন্য আমি মনে করি যে কোনো কাজ যদি আগে প্রি প্ল্যানিং থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, কাজটাও একদম সহজ হয়ে যায়। তো এইটা কিন্তু গৃহিণীর জন্য একটা খুব বড় একটা টিপস। যে কোনো কাজ করার আগে যদি একটা প্ল্যানিং থাকে যে এই কাজটা করব বা এইভাবে করব, তাহলে দেখা যায় যে কোনো কাজের ক্ষেত্রেই সেরকমের কোনো সমস্যা হয় না। তো এরপরে এই যে এদিকে আমি দুপুরের এই যে আয়োজনে ছিল যে আজকে একটু গরুর গোশত রান্না করব, সাথে একটু আলু দিয়ে, কারণ এই অনেক দিনই হলো গরুর গোশতটা আলু দিয়ে খাই না। দেখা যায় যে বিভিন্নভাবে রান্না করে খেয়েছি কিন্তু আলু দিয়ে খাই না। যতই ভাবি গরুর গোশতটা রান্না করে খাই না কেন, আমি মনে করি আলু দিয়ে যদি না খাই তাহলে মনে হয় যেন গরুর গোশতটার ওই টেস্টটাই পাই না। তো এই জন্য কিছু আলু কেটে নিলাম আর সাথে একটু পেঁয়াজ কুচি করে নিলাম। আর এই দিকে আমি কিছু করলা ভাজি করব, ওই জন্য এই যে করলাগুলোকে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেন সাথে একটু লবণও দিলাম যেন তিতাটা একটু কমে যায়। আর দেখা যায় যে তিতা থাকলে আমার মেয়ে ও খেতে চায় না, এজন্য আর কি একটু ভালো মতো এটাকে কষলিয়ে একদম ধুয়ে নিই যেন পুরো তিতাটা একদম টলে যায়। আর ওকে তো সব কিছুই দেওয়ার চেষ্টা করি যেন সব কিছুই খায়। এরপরে এই যে আমি আমার নাস্তাটা একটু নিয়ে নেব, সবাইকে দিছি তো আমি খাইনি। দেখা যায় যে সংসারের কাজ করতে করতে একদম মনেই থাকে না কখন কি খেয়েছি বা না খেয়েছি। তো এরপরে এইখানে আমি একটু হালকা পাতলা খাবার নিলাম, একটা কেক নিলাম, কমলা নিলাম, সাথে একটু কলা নিলাম। আর দেখা যায় যে এখানে যা নিছি এগুলাও একদম খাওয়া হয় না, শুধু ওই কেকটাই আর কি খেলাম আর কি কোনো রকমের। আর তখন মনের মধ্যেই থাকে একটা চিন্তা ভাবনা যে কখন রান্নাটা শেষ হবে বা কখন সবাইকে খেতে দেব। এই সমস্ত চিন্তা করতে করতে দেখা যায় যে খাবার আর নিজেরই কোনো সুযোগ হয় না। আর আমি মনে করি নিজের দিকে যদি খেয়াল না রাখি তাহলে আমার পরিবারটাকেও বা কীভাবে আমি ভালো রাখবো। নিজের যত্ন রাখলেই তো অপরের যত্নটাও নেওয়া যায়। তো এরপরে এই যে একদম মূল রান্নার প্রস্তুতিতে চলে আসলাম। তো এই যে গরুর গোশতটাকে আমি খুব সুন্দর করে একদম ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এরপরে এইটাকে সব মশলা দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নেব। তো প্রথমে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, সাথে এই যে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা আর কিছু আস্ত মশলা। আর এরপরে এই যে সয়াবিন তেল দিয়ে এরপরে এটাকে একদম ভালো মতো ম্যারিনেট করে নেব। আর এইভাবে তো আমার যে কোনো মাংস মাখাতেই খুব ভালো লাগে আমার কাছে, বা যে কোনো কিছু ম্যারিনেট করতে। এরপরে এই যে এটাকে আমি প্রেসার কুকারে রান্না করে নেব। আর প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আর গ্যাসটারও সাশ্রয় হয়। তো এরপরে মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তো কষিয়ে নেওয়ার পর এরপরে যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এরপরে পানি দিয়ে প্রায় 7 থেকে 8টার মতো সিটি দিয়ে নেব। আর এইদিকে এই যে করলাটাও আমার প্রায় হয়ে আসছে। তো এটাকে আমি শুধুমাত্র পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ দিয়ে আর কি এটাকে ভেজে নিলাম, আমার কাঁচামরিচ ছিল না ওই জন্য।
তো এরপরে এই যে দেখলাম যে টেবিলটা একটু অপরিষ্কার ছিল, তো এরপরে একটু টেবিলটাও মুছে নিলাম, যেহেতু এই টেবিলে বসে কিছুক্ষণ পরেই খাবো আমরা সবাই, দুপুরে লাঞ্চটা আর কি করে নেব। তো ভাবলাম যে খাবার আগে একটু টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিই। আর এরপর এদিকে আমার সেই মাংসটা হয়ে গেছে, তো এরপর এটাকে আমি অন্য একটা কড়াই থেকে একটু ট্রান্সফার করে নিলাম, আর ঝোলটাকে আমি একটু টানিয়ে নেব। তো এই তো রান্নাবান্না শেষ করে এরপরে চলে আসলাম বিছানাটা গুছাতে, কেননা আমি সকালবেলা উঠে বিছানা গুছাতে পারি না, কারণ আমার মেয়ে ও দেখা যায় যে প্রায় একদম 9টা-10টা পর্যন্ত ঘুমায়, ওই জন্য আর কি সময় হয় না। আর দেখা যায় যে 10টা বাজলে আমি একদম দুপুরে রান্না করতে চলে আসি, তখন আর এই বিছানা গুছানোটা মানে গুছাতে আর সময় পাই না, ওই জন্য রান্নাবান্না শেষ করে তারপরে আর কি যদি রুমের কোনো কাজ থাকে ওইটাই করে নিই। আর রুমের চাদরটা আর কি পাল্টে নিলাম, প্রায় 1 সপ্তাহের মতো হলো ওটাকে বিছিয়েছিলাম। আর আমার মেয়েটা তো খুব অসুস্থ, জ্বর, ওই জন্য ওই যে নিচে পড়েছিল, বললাম যে মামা আমি একটু নিচে নামো, আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিই। তো এরপরে ওই যে ও নিচে নেমে শুয়ে থাকলো। আর এরপরে এই যে আমি বেডটা একটু ভালো মতো মানে এটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর আমি নতুন একটা চাদর বিছিয়ে দিলাম। আর এরকমের বেড যদি পরিষ্কার থাকে তখন দেখতেও ভালো লাগে আর মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। তো এরপরে এই যে একটু রুমের জানালাটা খুলে নেব, আর জানালা যদি আটকা থাকে রুমের তাহলে মনে হয় যেন আমার একদম দম বন্ধ হয়ে যায়। এভাবে জানালা খুলে আমি একটু বাহিরের আলোটা দেখি, আর বাতাসটা যখন ভিতরে প্রবেশ করে তখন মনটা একদম শান্তি লাগে। তারপরে এই যে একটু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, অনেক দিন পর্যন্ত হলে এটা পরিষ্কার করা হয় না। আর যেহেতু আমার ঘরে আমার ছোট্ট মেয়ে আছে, এই জন্য ওর জন্য আর কি কিছুই আমি সেরকমের পরিষ্কার রাখতে পারি না, দেখা যায় যে পরিষ্কার করলেও ও ওইটাকে বারে বারে একদম নোংরা করে ফেলে। আর ওর দেখা যাবে যে এইখানে আমার ড্রেসিং টেবিলে এই যে যেমন যা আছে আর কি, ও ক্রিম মাখবে, পাউডার মাখবে, আবার লিপস্টিকও কিনে ঠোঁটে লাগাবে, ও আর কি ওর ইচ্ছা মতো করে এখানে সাজুগুজু করবে। তো ছোট মানুষ, ওকে তো আর কিছু বলা যায় না, ও তো আর বুঝে শুনে কিছু করে না, কিন্তু হয় কি আমার একটু কষ্ট হয়, সব কিছু বারবার একটু পরিষ্কার করা লাগে। তারপরে এই যে এটাকে পরিষ্কার করে নিলাম, আর এরপরে এই যে মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম। ও এতটাই অসুস্থ, প্রায় দেখা যায় যে 2-3 দিন পর্যন্ত কিছুই খায় না। তো বললো যে মামা আমি একটু গোশ রান্না করো, আমি একটু গোশ দিয়ে ভাত খাবো, তো ওই জন্যই আজকে একটু গোশ রান্না করলাম। এরপরে দেখলাম যে একটু খেলো। আর বাচ্চারা যদি এরকমের অসুস্থ থাকে তখন দেখা যায় যে মা বাবার মনটাও ভালো থাকে না, ওরা সুস্থ তো একদম দেখা যায় যে পুরো সংসারটাই একদম ফুরফুরে। এরপরে এই যে আমিও আমার লাঞ্চটা সেরে নিলাম। তো এরপরে দেখলাম যে হঠাৎ করে আমার আম্মু চলে আসলো আমার মেয়েকে দেখতে, যেহেতু নাতি বলে কথা, নাতির জন্য তো নানা নানি দাদা দাদি এদের তো মন টানবি। আর এই যে এইখানে আমার আম্মু হাতে করে সামান্য কিছু জিনিস নিয়ে আসলো। আর আমার বাবার বাসা যেহেতু কাছে, তো দেখা যায় যে আমার বাবা কিছু না কিছু আর কি ওর জন্য পাঠাইয়ে দেয়, কিনা দেখা যায় যে একদিনে 2বারও কিছু না কিছু পাঠাই দেয়। তো এরপরে এই যে আম্মু হাতে করে জাস্ট ওর জন্য কিছু খাবার নিয়ে আসলো যেন ও খায়, যেহেতু ওর মুখে কোনো রুচি নেই, তো ভাবলো যে ওর জন্য যদি একটু চিপস নেওয়া যায়, এগুলো যদি ও খায়। তো এরপরে আম্মু তো গরমে আসলো, এরপরে ভাবলাম যে কিছু আম্মুর জন্য একটু নাস্তা বানাই। তো নাস্তা তো ওভাবে বানাইনি, শুধু জাস্ট একটু ফল ফ্রুট কেটে দিছিলাম, যেহেতু গরম থেকে আসছে, তো এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা ফল খেতে পারে তাহলে দেখা যায় যে একদম মনটাও একটু ভালো লাগে আর শরীরটাও একটু প্রশান্তিতে ভরে যায়। তো এরপরে এই যে এখানে কিছু আম কেটে দিলাম, সাথে কিছু আঙুর আর হচ্ছে গিয়া কিছু কমলা, তো এগুলো আর কি ছিঁড়ে দিলাম। আর শ্বশুরবাড়িতে যদি নিজের বাবা মা আসে তখন দেখা যায় যে খুব ভালো লাগে, মনে চায় তাদের জন্য অনেক কিছু করি, কিন্তু আসলে দেখা যায় যে সময় হয় না। আর আমার আম্মু আইসে একদম চলে গেছে, তো ওরকমের কিছু করার কি টাইম পাই নাই। তো হাতে যতটুকু টাইম ছিল ওইটুকুর মধ্যে আর ফ্রিজে যতটুকু ফল ছিল ওইটা দিয়েই আর কি আম্মুর একটু আপ্যায়ন করলাম। আর এরপর এদিকে এই যে বিকেল টাইমে একটু কমলা দিয়ে একটু ঢংসং করে কমলাটাকে একটু মাখিয়ে খেলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।